জ্বর জ্বর পক্ষকাল কাটল, উত্তরোত্তর বাড়ছে বই কমছে না। ক্রমশ বিকার ধরল, হাত মুঠো করে আস্ফালন করছে রোগী, বিছানায় তেড়ে তেড়ে উঠছে। দুটো লোক দুদিকে ঠায় বসে আছে রোগীকে বিছানায় চেপে ধরে রাখতে, আর একজন তো অবিরত পানাপুকুরের ঠান্ডা জল এনে কলসি কলসি ঢালছে রোগীর মাথায়। কবিরাজ এসে ওষুধ দিচ্ছেন বটে, কিন্তু যেভাবে মুখ প্যাঁচা করে আস্তে আস্তে ঘাড় নাড়ছেন, তাতে ওষুধ সম্পর্কে ভরসা বোধ করি কেউই করছে না। এদিকে বাড়িতে রদ দোলের ভিড়, পাড়ার লোকের যেন খেয়ে ঘুমিয়ে স্বস্তি নেই। তারা প্রতি মুহূর্তে চরম মুহূর্তের অপেক্ষায় হুমড়ি খেয়ে পড়ে আছে। নাটকের শেষ দৃশ্যটা পাছে ফসকায়। অবশ্যই অহিতৈষী কেউ নয়, সকলেই নিরীহ নবকুমারকে ভালোবাসে। তেমন তেমন কেউ ওর নামে পুজো মানত করেছে, গা শীতল হবার আবদার দিয়ে গঙ্গা জলের ঘড়ার মধ্যে 5 ঘড়া করি ফেলে রেখেছে, আর ওলাই চণ্ডীতলা থেকে নিত্য মায়ের চরণামৃত এনে যোগান দিচ্ছে। বাড়ুজ্যে গিন্নির সেই সবেধন নীলমণিটুকুর প্রাণের জন্য উদ্বেগ উৎকণ্ঠার আর অন্ত নেই লোকের। তবু আশা যখন ছাড়তেই হচ্ছে, বিশেষ নাট্য মুহূর্তটিকে ছাড়বে কেন? অতএব নিজের নিজের সংসারের রান্না খাওয়া সংক্ষিপ্ত করে এ বাড়ির হাজরটা বজায় রেখেছে সবাই। তাছাড়া প্রায় প্রত্যেকেই তো এক একজন অভিজ্ঞ চিকিৎসক। সে চিকিৎসা বিদ্যা কাজে লাগাবার যখন সুযোগ পাওয়া গেছে, কাজে লাগাবে না? প্রকৃতপক্ষে একজন কবিরাজের চিকিৎসা বাতিল হয়ে গেছে, পাড়ার গিন্নিদের চিকিৎসাই চলছে। গতকাল নুটু শ্যাকরার মার ব্যবস্থাপনায় পেটে পচা পুকুরের শ্যাওলার প্রলেপ দেওয়া হচ্ছিল, কারণ নুটুর এক ভাসুরপো নাকি ঠিক এই অবস্থায় এই দাওয়ায় অব্যর্থ হয়েছিল। তা হবেই না বা কেন? কথায় বলে মুড়ি আর ভুড়ি, দুটোর মধ্যে দূরত্ব বেশ খানিকটা থাকলেও সম্বন্ধটা যেন অবিচ্ছেদ্য। একজনকে ঠান্ডা করতে পারলেই আর একজন ঠান্ডা হতে বাধ্য। তাই পেটে শ্যাওলার প্রলেপ চাপিয়ে চাপিয়ে তাকে ঠান্ডা করে আনবার চেষ্টা চলছিল। মাথার চড়ে ওঠার রক্তকে চড় চড় করে নামিয়ে আনতে। কিন্তু নুটুর মার কপাল, অত বড় অব্যর্থ প্রয়োগটাও বিফল হলো। রোগী বিছানায় মাথা ঘষ্টাতে শুরু করল। আজ তাই হরি ঘোষালের গিন্নির দাওয়াই চলছে, গায়ের তাপ ধান দিলে খই ফুটছে। তাই ঘোষাল গিন্নি বিধান দিচ্ছেন, সপসপে করে ভেজানো ন্যাকড়ায় রোগীকে আষ্টে পিষ্টে মুড়ে তার উপর জোর জোর করে পাখার বাতাস লাগাতে। সেই বাতাসে ন্যাকড়া শুকিয়ে উঠলেই তাতে আবার জলের আঁচড়া। রোগী জ্ঞান শূন্য, অতএব সেবিকারা বাক বিন্যাসে ভয় শূন্য। ঠিক এই অবস্থায় আর এই লক্ষণে কার জানাশোনা একটি রোগীর স্বর্গপ্রাপ্তি ঘটেছে, তার হিসেব নিকেশ সঙ্গে সঙ্গে পাখা চলছিল উদ্দাম বেগে। নীলম্বর বাড়ুজ্যে অনেকক্ষণ বসে থাকতে থাকতে হঠাৎ বুক কেমন করছে বলে পাশের ঘরে উঠে গিয়ে শুয়েছেন। শুধু তার চোখে মুখে জল দিচ্ছে। এমন সময় এলোকেশীর গলায় মরা কান্না উঠল। যারা খোদ রোগীর ঘরে বসে আছে তারা বুঝলেন মাগি আর পাচ্ছে না, চেপে থেকে থেকে বুক ফেটে গেছে। যারা এ বাড়ির বাইরে আছেন তারা উঠি তো পড়ি তো মরি করে ছুটে এলেন। নীলাম্বর যা সর্বনাশ হয়ে গেল বলে চৌকি থেকে ধড়মড়িয়ে নামতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেলেন। আর সদু তাকে তোলার পরিবর্তে চলে গেল ও ঘরে। তবে
একটু দাঁড়িয়েই চলে এসে সান্ত্বনা দিতে বসল মামাকে। এলোকেশীর কাছে যাওয়া কর্তব্য ছিল, কিন্তু কোন কর্তব্যটা করবে? সে তো আর চতুর্ভুজা নয়। এলোকেশী ঢেঁকি ঘরে বসে কাঁদছেন। সমাগতা মহিলারা সেখানেই জমায়েত হলেন এবং এই হঠাৎ কান্নার কারণ অবগত হয়ে গালে হাত দিয়ে বসে পড়লেন। কয়েকজন এ কথা বললেন, পায়ের ধুলো দাও নবুর মা, তোমার একটু পায়ের ধুলো দাও, মাথা ঠেকায়, যদি তাতে তোমার মতো সহ্য শক্তি জন্মায়। ওই দজ্জাল বউ নিয়ে এই অবধি ঘর করছো তুমি? জনৈকা আক্ষেপ করে বললেন, আমি ভাবছিলাম আজ ভর সন্ধ্যেই তোমার বউকে নিয়ে চণ্ডীতলায় গিয়ে মায়ের পায়ে শাখা সিঁদুর জমা দিয়ে এওত বাঁধা রাখা মিনতি করে আসব। তোমার তো মাথার ঠিক নেই, পাঁচজনে না দেখলে চলবে কেন? কিন্তু তোমার বউ যে, বলতে তো ভরসা হচ্ছে না। অপরা ফিস ফিস করে বলে, বলো না দিদি, বলো না, আমি বলিনি ভেবেছ? হাত বাঁধার কথা বলেছিলেন, কিন্তু সদুর কাছে নাকি বলেছেন নবুর বউ, আমি ডান হাতের বদলে বাঁ হাতে ভাত খেলে আমার স্বামী পরমায়ু ফিরবে। এ কথা আমি বিশ্বাস করি না। উচিত মতো ওষুধ না পড়লে কি অসুখ সারে? এই কথা বলেছে? তাই তো বলল সদু, বলল ওই নিয়ে আর বউকে পেড়াপেড়ি করতে যেও না খুড়ি, মানুষের মান মর্যাদা তো রাখতে জানে না, হয়তো তোমার মুখের ওপরেই না বলে বসবে। সাধে কি আর বলছি নবুর মার পদদোক খেতে হয়? কথাটা এলোকেশীর কানে যায়। তিনি বুকটা আর একবার চাপড়ে আর একবার চিরপরিচিত সুরের কান্নাটি কেঁদে ওঠেন। ওরে নবুরে, ওরে আমার সোনার গোপাল রে, তুই থাকতেই তোর বউ আমাকে কি পায়ে দোলছে দেখ রে। যারা রোগীর সেবা করছিলেন তারা সেবা ফেলে ছুটে আসেন। হলোটা কি? এই দুঃসময়ে পাহাড়ে বউ আবার কি করে বসলো? তার সে যা করেছে তা চরম। শাশুড়ির মুখের ওপর বলেছে, মানুষটাকে 10 জনে মিলে কুপিয়ে কুপিয়ে না কেটে একেবারে মা চণ্ডীর কাছে বলি দিয়ে এলেই হতো, মানুষটা উদ্ধার পেত, 10 জনের খাটুনিও কমতো। স্বামীর কথা নিয়ে যে বউ এমনি করে গলা তুলে শাশুড়ির সঙ্গে কথা বলতে পারে, সে বউ তাহলে কি না পারে? ঝেঁটিয়ে বিদায় করে দাও, ঝেঁটিয়ে বিদায় করে দাও, চাটুজ্জেকে নির্দীপ্ত কণ্ঠে বলেন। ওই ডাকাতের আওয়াতে আওয়াতে ছেলে তোমার তুষ হয়ে গেছে নবুর মা, না হলে এমন ডাবকা ছেলে হঠাৎ এমন বিশেষ খাওয়া রোগেই বা ধরবে কেন? তবু আমার নবু ওই বউ অন্ত পান চাটুজ্জে দিদি, বউয়ের ভয়েই কাঁটা। দুটো অবস্থার মধ্যে সামঞ্জস্য না থাকলেও কথাটা বলেন এলোকেশী। তা ভগবান তেজ ভাঙছেন, অবশ্যই তোমার মাথায়ও মুগুর মারছেন, কিন্তু ওই তো বিধাতার বিধান, একের পাপে অন্যের দণ্ড। তবু এও বলবো, ওর দুঃখে শেয়াল কুকুর কাঁদবে, পথের শত্রুর আহা করে যাবে। এরা অধিকাংশই এলোকেশীর ঘাতক, গোপনে সুদি কারবার করে থাকেন এলোকেশী। ওদের অনেকেই সোনাটা রূপোটা এলোকেশীর সিন্ধুকে পড়ছে। অবশ্য পাড়ায় স্পষ্ট বক্তা ন্যায়দর্শী একেবারে নেই তা নয়, কিন্তু তেমনদের সঙ্গে এলোকেশীর ভাব চটিয়ে রেখেছেন। তবু নবকুমারীর মরণ বাচন অসুখ শুনে দেখতে আসছেন তারাও, ন্যায্য কথা দু একটা বলেও যাচ্ছেন। যেমন ভজুর পিসি বলে গেছেন, হ্যাঁ গা, বউয়ের বাপের বাড়ি খবর দিয়েছ? এলোকেশী বাঁকা মুখে জবাব দিয়েছিলেন, কেন, সেখানে খবর দিয়ে আবার কি হবে? ও মা, তাদের হলো গে জামাই, মুখের ওপর বলছি না, তবে ভগবানের মারের ওপর তো কথা নেই।
একটা এদিক ওদিক কিছু হয়ে গেলে জবাবটা কি দেবে? জবাব? এলোকেশী মনোকষ্ট ভুলে উদ্দীপ্ত হয়ে উঠেছিলেন। কেন? আমি কি তাদের উঠোনে বাস করি? আমি কি তাদের জমিদারির প্রজা? আমি কি তাদের খাতক? আমি কি কাঠগড়ার আসামি যে জবাবদিহি করতে হবে? কি বলবো? এখন আমার দুঃসময় চলছে তাই, নইলে তোমায় উচিত কথা শুনিয়ে দিতাম কায়ের ঠাকুরজি। সনদের জেঠি একদিন বলেছিলেন, নবুর শ্বশুর তো শুনেছি নাম করা কবরেজ, জামাইয়ের অসুখ খবর দিচ্ছ না কেন? এলোকেশী গম্ভীর কণ্ঠে জবাব দিয়েছিলেন, আমার তো 10টা পাইক পেয়াদা নেই দিদি যে হুট করে খবর দেব। বলে ছেলের ব্যামোতেই চোখে সর্ষে ফুল দেখছি। বেশ তো, তোমরা 5 জন আছো, খবর দাও না, বলে পাঠাও এসো তুমি, তোমার জামাইয়ের উচিত চিকিৎসা করে যাও। এরপর আর কথা কইবে কে? কিন্তু এলোকেশী কি সত্যি এত মন্দ যে নিজের ছেলের কল্যাণ অকল্যাণ দেখেন না? না, তা নয়। আসলে এলোকেশীর এ বিশ্বাস রাখেন না বউয়ের বাপ ধনন্তরী। তাছাড়া এটাও মনের মধ্যে কাজ করছে, যদি সত্যিই তা হয়, বউয়ের বাপের গুণপনাতেই যদি তার ছেলে সেরে ওঠে, সে অপমানের জ্বালা এলোকেশী জুড়াবেন কিসে? আর বউ কি তাহলে আরও সাপের 5 পা দেখাবে না? ছেলের প্রাণের জন্য শত সহস্র 33 কোটি দেবতার চরণে মাথা খুঁড়ছেন এলোকেশী। কিন্তু বউয়ের তেজ দর্পটা কিছু খর্ব হোক, এটাও প্রার্থনা। দুটো সামঞ্জস্য বিধান হয় না। কারণ মরা স্বামী বেঁচে উঠলে তো দবদবার আর শেষ থাকে না মেয়ে মানুষের। তেমন হলে বড় কেউ মায়ের পুণ্য ফলের কথা তোলে না, তোলে পরিবারের এওতে জোরের কথা। আবার সেই বেঁচে ওঠাটাই যদি বউয়ের নিজের বাপের গৌরবে হয়, উহ, রক্ষে করো। নভু তার নিজের বাপের পুণ্যের তরবে নিত্য 108 তুলসী দেওয়া কি ব্যর্থ হবে? হায়, এলোকেশীর ছেলের 100 বছর পরমায়ু হয়ে যদি বউয়ের হাঁড়ির হাল হওয়া সম্ভব হতো, তা হবার উপায় নেই। এলোকেশী প্রাণের পুতুলি যে বউয়ের অহংকারের মাটি। কিন্তু সত্য এ নাটকের কোন অঙ্কে? সে কি একবারও স্বামী সেবার পুণ্য অর্জন করে না? না, সে পুণ্য অর্জনের সৌভাগ্য তার হয় না। কারণ গুরুজনদের সামনে গিয়ে তো সে তার বরের গায়ে হাতে পায়ে হাত বুলোতে পারবে না। ঘরে ঢুকবেই বা কোন লজ্জায়? রাত্রে সে তো শ্বশুর শাশুড়ি দুজনে ছেলেকে বুক দিয়ে আঁকলে পড়ে থাকেন, আর শুধু তাদের খিদমতগারি করে। সেখানে সত্য কে? তাছাড়া তার কোলের বাচ্চা ছেলে 6 মাসও হয়নি, আর তার গলাতেই সংসার। স্বামী সেবার একটি অংশ তার ভাগে আছে, সেটা হচ্ছে ঔষধের অনুমান প্রস্তুত। বহুবিধ জিনিস দিয়ে ছাঁচা, বাটা, গুঁড়োনো, সেদ্ধ করা ইত্যাদিতে অনেকটা সময় ব্যয় হয় তার। কবরে যাবার ঔষধে ফল হচ্ছে না দেখে অবিরতই অনুমানের ত্রুটি আবিষ্কার করছেন। তেজি সত্য এসব সময় শুকনো চোখে ঠায় খাড়া থাকে। শুধু রান্নাঘরের কোণে যখন একা নিচু মুখ করে কাজ করে, আর রাত্রে যখন ছেলে দুটো ঘুমিয়ে পড়ে, তখন বাঁধা মুক্ত করে অশ্রুর সাগরকে। নবকুমার যদি বেঁচে না থাকে, নবকুমার যদি সত্যিই না বাঁচে, তোলপাড় করে ওঠে আকাশ পাতাল পৃথিবী। যে মানুষটা সত্যর মনের জগতে একটা অবোধ অজ্ঞান নাবালকের দরে গণ্য ছিল, সে যে তার এত বড় আশ্রয়, এ কথা এখন টের পেল সত্য, যখন সে মানুষটা যেতে বসেছে। সত্য কেন তাকে কেবল বকেই এসেছে? কেন শুধুই ভালোবাসেনি? কেন কেবল হেসে কথা বলেনি? ঠাকুর, ওকে এবারের মতো বাঁচিয়ে দাও। সত্য ওকে শুধু ভালোবাসবে। ও বোকামি করুক, ভীরুতা করুক, ছেলে মানুষই করুক,
কোনো দোষ ধরবে না সত্য। কিন্তু ও কি বাঁচবে? মাকে অবহেলা করেছিল সত্য, মা বাঁচেনি, আর স্বামীকে অবহেলা করে পার পাবে? তখন না হয় বুদ্ধি ছিল না, মা কি বস্তু বোধ জন্মায়নি, কিন্তু এখন এখন কি জবাব আছে? সারা রাত ঠায় জেগে বসে থাকে সত্য কান খাড়া করে। হঠাৎ বুঝি কোনো সময় সেই ভয়ঙ্কর শব্দটা ওঠে। মাঝে মাঝে পা টিপে টিপে গিয়ে এ জানলা ও জানলা করে মরে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসে। রাত্রিরে রুগীর ঘরের জানলা কে খুলে রাখবে? একে তো সান্নিপাতিক জ্বর বিকার, হাওয়া লাগলেই বিপদ। তাছাড়া রাত্রিরে জানলা খোলা থাকলে অপদেবতা উকি মারবে না, হাওয়া বাতাস লাগবে না। আর ভাবতে বুক কাঁপলেও না ভেবে উপায় নেই। পথ খোলা দেখলে যমদূত এসে ঢুকে পড়বে। এলোকেশি কি সেই আসার পথ খোলা রাখবেন? অতএব সত্য কানকে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর করে তুলেছেন। কিন্তু এতেই কি সত্যর সকল কর্তব্য শেষ হয়ে গেল? তার কোনো করণীয় নেই তার স্বামী সম্পর্কে। ওরা মা বাবা, তা ঠিক, কিন্তু ওরা যদি অবোধ হন, তবে সত্যই বা কি কম অবোধ? 1 মাস হতে চলল, জ্বর চলছে নবকুমারে, দিন দিন বাড়ছে বই কমছে না, অথচ উচিত মতো একটা ওষুধ পড়ল না পেটে। আর সত্য নিশ্চেষ্ট হয়ে বসে আছে। সত্যর ভগবান কি এরপরও ক্ষমা করবেন সত্যকে? এলোকেশি এই কান্নার পর এলোকেশিকে সান্ত্বনা দিচ্ছিলেন মহিলারা। কখনো কোনো দোষ করনি, ঘাট করনি, কারুর অহিত করনি, পুত্র শোকের জ্বালা তোমায় কেন দেবে ভগবান? আবার সুপরামর্শ দিচ্ছিলেন পরক্ষণে। বলতে নেই, ছেলের যদি কিছু হয় নবুর মা, তো তুমি 1 দৌড় দিয়ে ছেলেকে বিসর্জন দেবে, আর দৌড় দিয়ে ও হারামজাদিকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। যে বউ শাশুড়িকে অত বড় কথা বলে। ও বাতাসির মা, শুধু কি ও কথাই বলেছে? বলি তবে শোনো। রাতে বাইরে যাব বলে হঠাৎ দোর খুলে দেখি ঝপ করে কে দুয়ারের কাছ থেকে সরে গেল। ভয়ে হাঁক পাক করে চেঁচিয়ে উঠেছি কে কে বলে। চেঁচিয়ে উঠে দেখি কি না, না, আমারই অবতার। রাগের চোটে মুখ দিয়ে কুকথা বেরিয়ে গেছিল। বললাম, দোরের গোড়ায় কি করছিলি রে হারামজাদি, তুক না তাক? বলল কি জানো, ছেলে মৃত্যু শয্যায়, তবু তোমার জিভের ধার কমে না, কেমন মা তুমি? সত্যি মহিলা সঙ্গে সঙ্গে সবলে নিজের গালে ঠাঁই ঠাঁই করে 2টো চড় কষিয়ে বলে ওঠে, ও মা, আমি যাব কোথায়? ও নবুর মা, সে বউ মুখ তুমি নাথি দিয়ে ভেঙে দিলে না। এই শাস্তিমূলক ব্যবস্থার জবাবে উদার চরিতানাম নবুর মা কি বলতেন কে জানে। সহসা অন্য এক ঝড় এসে লাগলো। দেখা গেল গোয়ালের পাশে দরজা ঠেলে ঢোকে নাপিত বউ চুপি চুপি রান্নাঘরের দিকে এগোচ্ছে, অর্থাৎ সত্যর সন্ধানে। বউয়ের সঙ্গে নাপিত বউয়ের কিসের সলা? মুহ্যমান এলোকেশি গলা তুলে হাঁক দিলেন, ওদিকে কোথায় যাওয়া হচ্ছে? নতুন নাপিত বউ বুঝলো ধরা পড়েছে, অতএব মিছে কথা বলে চাপা না দিয়ে এদিকে এসে চুপি চুপি বলল, বউ যে আমায় তেনার বাপের কাছে পাঠিয়েছিলেন গে, তার বার্তাটা দিতে। কথা শেষ করতে পারে না সে। এলোকেশি রুদ্ধশ্বাসে বলেন, কার কাছে পাঠিয়েছিল? ওনার বাপের কাছে গো। ভারী মস্ত কোবরের তো পত্তর লিখে আমার হাতে দিয়ে পাঠিয়েছিল জামাইয়ের বৃত্তান্ত জানিয়ে এসে চিকিৎসা করতে। তুই সে কথা আমায় না জানিয়ে স্বাধীনে চলে গিয়েছিলি? নাপিত বউ নরম হবার মেয়ে নয়। যেই দেখলে ধমকের পথ উঠেছে গিন্নি, সেও সতেজে বলল, স্বাধীন পরাধীন বুঝিনে, বউটো স্বামীর ভাবনায় ধরপড়াচ্ছে দেখে মায়া হলো। মায়া? মায়া হলো? তুই আর ভূতের কাছে মামদোবাজি করতে আসিস নে নাপিত বউ। বিনি মজুরিতে তুই পরের জন্য একটা হাই তুলিস না, আর তুই যাবি মায়ায় পড়ে।
বিনি মজুরিতে তা তো বলিনি, নাপিত বউ বেজার মুখে বলে। তা করলে আমার চলবেই বা কেন? ন্যায্য মজুরি দিয়েছে গিয়েছি। দিয়েছে? বউ তোকে ন্যায্য মজুরি দিয়েছে? এলোকেশি ক্ষেপে ওঠেন। সে কোথায় পাবে শুনি? তাহলে সে আমার বাক্স থেকে চুরি করতে শিক্ষে করেছে। আর তুই তার মন্ত্রী হয়ে? সহসা পেছনে বজ্রপাত হয়। এতগুলো গিন্নি সম্বন্ধে অবহিত মাত্র না হয়ে সত্য বলে ওঠে, নিচু ঘরের মতো কথা বলো না। নাপিত খুড়িকে আমি রাহা খরচ বলে আমার মল জোড়াটা দিয়েছি। মল জোড়াটা? পাথর হয়ে যান মহিলারা। শাশুড়িকে না বলে কয়ে গায়ের গয়না দানছত্র? মুহুর্মুহু মূর্ছা গেলেও বোধ করি এই প্রবল আঘাতের বেগ রোধ হবে না। এত বড় দুঃসাহস কেউ কল্পনাও করতে পারবে না। এলোকেশি বুকে হাত চাপড়ে বলে ওঠেন, দেখো, তোমরাই দেখো, দেখে বলো আমায় ধরে ঝাঁটা মারবে কিনা। বউকে আমি নিন্দি করি বলি? ওরে বাবা রে, আমি কি করব রে? সত্য সেদিকে দৃষ্টিপাত না করে নাপিত বউয়ের দিকে তাকিয়ে শান্তভাবে বলে, বাবা কি চণ্ডী মণ্ডপে ছিলেন? ও মা, শোনো কথা। নাপিত বউ গালে হাত দিয়ে বলেন, তিনি আবার কই? তেনার হাতে নাকি কোন মরণবাঁচন রুগী, তাকে ফেলে আসতে পারলেন না, ওষুধ পাঠিয়ে দিয়েছে। এসেছে তোমার বড় ভাই, তার হাতেই ওষুধ আর তোমার নামে পত্তর আছে। ও মা, ও কি ও কি, বউ যে পড়ে গেল গো। ও মা, এ কি কাণ্ড! প্রবল একটা কোলাহল বাঁধ হারিয়ে ফেলা সেই ছড়িয়ে পড়া নদীটুকু ঘিরে। ভিড়মি লেগেছে, ভিড়মি। ভিড়মি না ভিটকেলমি, মস্ত বড় একটা অপকর্ম করে ফেলে এখন ধরা পড়েছে। নদীকে ঘিরে ঢেউ ওঠে অসংখ্য। দীক্ষাগুরু নিপাতে 3 দিন অশৌচ শাস্ত্রীয় বিধি। বিদ্যারত্ন রামকালীর তথাকথিত মন্ত্রদীক্ষার গুরু ছিলেন না, আর রামকালীও ওই ধরনের শাস্ত্রীয় বিধি যে ঠিক অক্ষরে অক্ষরে পালন করেন তাও নয়। তবু বিদ্যারত্নের মৃত্যুর পরের দিন রামকালী সমস্ত কাজকর্ম পূজাপাঠ পরিত্যাগ করে স্তব্ধ হয়ে বসেছিলেন বারমহলে। 3 দিন ঔষধরূপী নারায়ণে হস্তক্ষেপ করবেন না, শাস্ত্রপাঠ ইত্যাদি করবেন না, অন্ন গ্রহণ করবেন না। বিগত কয়েকদিন রোগীর বাড়িতে দিনে রাত্রে যমের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয়ে ফিরে এসেছেন। মুখে সেই পরাজয়ের কালি মারা ছাপ। চিন্তা করছেন এই অবস্থায় জামাতা গৃহে যাওয়ার কোনো অর্থ হয় না, কারণ চিকিৎসা করার থেকে এখন বিরত থাকতে হবে। ঔষধ এখন স্পর্শও করবেন না। মনে করেছেন আগামী পরশু স্নান শুদ্ধির পর। চিন্তায় বাধা পড়ল, দেখলেন তার পালকি ফিরছে, অর্থাৎ হয় রাসু নয় রাসুর খবর। রাসুকে বলে দিয়েছিলেন। সত্য উদ্বিগ্ন হয়ে খবরটা দিয়েছে বটে, তবে যথার্থই রোগ কঠিন কিনা সেটা রাসু অনুধাবন করে শীঘ্র মধ্যে হয় নিজে ফিরে আসবে, নয় পালকি পাঠিয়ে দিয়ে ঘটনার গুরুত্ব জানিয়ে দেবে। ঈষৎ কম্পিত বক্ষে অপেক্ষা করেন রামকালী। পালকি শূন্য না পূর্ণ দেখা পর্যন্ত। না, শূন্য নয়, রাসু নামছে। যাক, ঈশ্বর রক্ষা করেছেন। রাসু এসে নত মুখে প্রণাম করে উদ্যত হতেই রামকালী পিছিয়ে গিয়ে বলেন, থাক থাক, এ সময় প্রণাম নিষেধ। কিরকম দেখলে? রাসু আস্তে আস্তে মাথা নেড়ে বলে, ভালো নয়। ভালো নয়? সহসা রামকালীর মনশ্চক্ষে একটা মূর্তি ভেসে ওঠে, নিরাভরণ শুভ্র মূর্তি। শিউরে ওঠেন রামকালী, নিস্তেজ স্বরে বলেন, ঔষধটায় ফল হলো না? ঔষধ প্রয়োগ করা হয়নি। রাসু জলদগম্ভীর স্বরে বলে, সত্য ফেরত দিয়েছে। ফেরত দিয়েছে? সত্য রামকালীর ওষুধ ফেরত দিয়েছে? রাসু ওই দিশেহারা মুখের দিকে না তাকিয়ে পেটের পেটিকাটি আস্তে নামিয়ে রেখে বলে, হ্যাঁ, আপনার পত্রও নেয়নি, পরেও নি।
রামকালী ব্যাকুলভাবে বলেন, তোমার সঙ্গে দেখা করতে দেয়নি? না না, তা দিয়েছে। সত্যও অসুস্থ ছিল, আমি গিয়েছি মাত্র। ঠিক সেই সময়ে হঠাৎ অচৈতন্য হয়ে পড়েছিল কি না, পরে সুস্থ হয়ে আমার সঙ্গে দেখা করে বলল, বাবার যখন আসা সম্ভব হলো না, চিঠি থাক বরদা, ও আর করে কি হবে, আর ওষুধও তুমি ফিরিয়ে নিয়ে যাও। আমার অদৃষ্টে যা আছে তাই হবে। যদি সতী মায়ের কন্যে হই, সেই পুণ্যেই আমার শাখা লোহা বজ্জর হয়ে থাকবে। জীবনে বোধ করি এই প্রথম রামকালী হতবাক হয়ে তাকিয়ে থাকেন, কথা খুঁজে পান না। এরপর কি আর স্নান শুদ্ধ হয়ে যাত্রা করবেন রামকালী, সত্যর কথা, অবোধের কথা ভেবে? তা সেই অবোধ সত্য তো তাহলে এ কথাও বলে বসতে পারে, আবার তুমি এলে কেন বাবা, তোমার ওষুধ যখন খাওয়াচ্ছি না। এ তল্লাটে এই ইতিহাস এই প্রথম। সাহেব ডাক্তার ডাকার ইতিহাস। ভবতোষ মাস্টার, নিতাইচরণ আর নীলাম্বর বাড়ুচে কুলমজানি পুত্র বউ। এই 13 স্পর্শের যোগে এ ইতিহাসের সৃষ্টি। খবর শুনে যে যেখানে ছিল সে সেখানে দাঁড়িয়ে পড়ল, যে যে বয়সের ছিল সে সেই বয়সেই রয়ে গেল। বাড়ুচের লক্ষ্মী ছাড়া রণচণ্ডী বউয়ের গুণপনা জানতে কারও বাকি থাকলো না। শুধু ভেবে পেত না, বউকে ওরা এখনো ঘরে ঠাঁই দিচ্ছে কেন, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে না কেন? বলা বলি করছে সবাই, ভেতরে কোনো রহস্য আছে। বাপের এক মেয়ে তো, আর বড় মানুষ বাপ, নিঘাত বাপ কোনো করার করে বিয়ে দিয়েছে। বউকে বাপের বাড়ি খেদিয়ে দিলে বোধ করি সেই বামুন বদির বিষয় সম্পত্তিগুলো নবা পাবে না। তা নয়তো সমস্যা সমাধানের সবচেয়ে সোজা উপায়টা ত্যাগ করে বাড়ুজ্যে গিন্নি গালাগালি, সুলোসুলি, বুক চাপড়াচাপড়ি ঘুরপথ ধরে মনের ঝাল মেটায় কেন? বউ বিদেয় করে দেওয়ার নাটকটা বারবার ঠিক জমে ওঠার মুহূর্তেই ভেস্তে দিয়ে গিয়ে ইদানিং সবাই হতাশ হয়ে গিয়েছিল, আর নিত্য নতুন একটা ঢেউয়ে যোগানদার হিসাবে সত্যকে বেশ একরকম পছন্দই করতে শুরু করেছিল। আলোচনার একটা বড় খোরাক আপন আপন ঘরের বৌঝিকে সুশিক্ষে দেবার সুবিধার্থে একটা কুদৃষ্টান্ত। এটাও একটা লোভের অঙ্ক বই কি। কিন্তু নবুর জ্বর বিকারে পড়া অবধি নবুর বউয়ের সমালোচনার উপযুক্ত ভাষাও আর খুঁজে পাচ্ছিল না কেউ। বেদে পুরাণে যাত্রা নাটকে এমন জাহাবাজ মেয়ে মানুষ তো কেউ কখনো দেখেনি, শুনেওনি, কাজেই ভাষাও সৃষ্টি হয়নি ওর জন্য। তবু এত দূর বুঝি কেউ দুঃস্বপ্নেও কল্পনা করেনি। বউ নাকি নবুর বন্ধু নিতাইয়ের সঙ্গে আড়ালে দেখা সাক্ষাৎ করে গলার 10 ভরি হাড়গাছা বিক্রি করিয়ে ভবতোষ মাস্টারকে দিয়ে ব্যবস্থা করে কলকাতার থেকে সাহেব ডাক্তার আনিয়েছে। আবার ভবতোষ মাস্টারের সঙ্গেও কথা কয়েছে। সাহেব ডাক্তারের চিকিৎসায় নবু বাঁচুক আর মরুক সেটা এখন চিন্তনীয় বিষয় নয়। চিন্তনীয় হচ্ছে বাড়ুজ্যের সম্পর্কে অতঃপর কিংকর্তব্য। ব্যাপারটা তো আর এখন গিন্নিদের এলাকায় নিবদ্ধ নেই। সমাজের মাথার মণি পুরুষদের মাথা টলিয়েছে। নবুর বউ শাশুড়ির সঙ্গে গলা তুলে কোঁদল করে, শ্বশুরের সামনে গিয়ে কথা কয়ে বসে, আবার দজ্জাল জনচিত আরও বহুবিধ কাণ্ড করে। এ তারা এ যাবৎ গৃহিণী মারফত শুনে এসেছেন, কিন্তু তাতে বউটা সম্পর্কে বিরক্ত হওয়া ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু এখন আর মেয়েলি কাণ্ড বলে উড়িয়ে দেওয়া চলে না, এখন জাত যাওয়ার প্রশ্ন উঠেছে। হতে পারে বাড়ুজ্যে কর্তা সমাজের মাথা, কিন্তু মাথা বলেই তো আর সবাইকে মাথা হাতে কাটবার আবদার চলে না। বাগদিনীর ছোঁয়াচটা হাসাহাসির মধ্যে দিয়ে একরকম মেনে নেওয়া যায়,
আর ওটা এমন সৃষ্টি ছাড়া নতুনও কিছু কথা নয়। কিন্তু ঘরে দোরে যদি সাহেব ঢোকে, ঘরের বউ যদি পরপুরুষের সঙ্গে কথা কয়, সেটা মেনে নেবে? সমাজ এত নখদন্তহীন হয়ে যায়নি। চণ্ডীমণ্ডপে বৈঠক বসে এবং 5 মাথা এক হয়ে এই স্থিরকৃত হয়, প্রথমে নীলাম্বর বাড়ুজ্যেকে চাপ দেওয়া হবে পুত বউকে ত্যাগ করার জন্য। তারপর যদি সে তাতে রাজি না হয় বা পেরে না ওঠে, অবশ্যই পতিত হতে হবে নীলাম্বরকে। সমাজে বাস করা তো আর ছেলে খেলা নয়। ওই মুমূর্ষ রোগীটা সত্যি যদি সাহেব ডাক্তারের ওষুধ খেয়ে বাঁচে বা বাঁচতেও পারে, ওই লাল মুখুদের ওষুধে ভেলকি খেলে শোনা যায়, ঈশ্বর করুন বাঁচুকি। ওকে একটা অঙ্গ প্রায়শ্চিত্ত করিয়ে মহাপ্রসাদ খাওয়াতে হবে। আর ওই ভবতোষ মাস্টারটা, ওটাকে জল বিচুটি দিয়ে গ্রাম থেকে বার করে দেবার কথা, কিন্তু শয়তানটা ডাক্তারের সঙ্গে গটগট করে গাড়িতে উঠে কলকাতায় লম্বা দিল। ঘোড়ার গাড়িতে চড়ে এসেওছে ডাক্তারের সঙ্গে। তা ওর আর বাস উঠবার প্রশ্ন কোথায়? নিজেই তো প্রায় বাস উঠিয়ে কলকাতায় গিয়ে বাসা বেঁধেছে। পিসিটা আছে, তাই কালে কসমিনে আসে। আসামি বলতে হাজির শুধু নিতাইটা, তা আপাতত ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহেবী ডাক্তাররূপী আগুনটিকে ল্যাজে বেঁধে এনে লঙ্কা কাণ্ড ঘটিয়ে সরে পড়েছে। এখন আগুনের কাজ আগুন করছে। আগে ঘুণাক্ষরে কেউ টের পায়নি। কোন ফাঁকে যে এসব যোগাযোগ করেছে সত্য ঈশ্বরই জানেন। গ্রামের এত জোড়া চোখের ওপর দিয়ে ভানুমতির খেল দেখিয়ে গেল। লোকে দেখল গ্রামের পথে ঘোড়ার গাড়ি। নীলাম্বর দেখলেন সে গাড়ি তার দরজায় থামল, আর তা থেকে নামলো এক বাঘা সাহেব। বুকের রক্ত হিম হয়ে গেল নীলাম্বরের। সন্দেহ নেই এ গাড়ি কালেক্টর বা ম্যাজিস্ট্রারের। নিশ্চয়ই কোনো শত্রু নীলাম্বরের নামে কিছু লাগিয়ে ভাঙিয়ে এসেছে, আর সেই বাবদ হাত করা এসেছে নীলাম্বরের জন্য। কেন আসবে, কি সূত্রে আসা সম্ভব, এসব কথা ভাববার ক্ষমতা থাকে না নীলাম্বরের। খেয়াল থাকে না সঙ্গে সঙ্গে কে নামছে দেখবার। হাও মাও করে গিয়ে আছড়ে পড়েন তিনি সাহেবের সামনে। ওদিকে পাড়ার ঘরে ঘরে বেতার বার্তা। নীলাম্বরের দরজায় ঘোড়ার গাড়ি থেকে সাহেব। আইন আদালত ছাড়া চট করে কারুর মগজে কিছু আসে না, এবং সকলেই একবার করে জানলায় একটু ফাঁকা দিয়ে দেখে বলা বলি করতে থাকে, একেই বলে বিপদ একা আসে না। ওদিকে ছেলে শুচ্ছে, এদিকে এই কাণ্ড। নীলাম্বরের বাড়িতেও উকিঝুঁকি চলতে থাকে, কিন্তু সহসা একজনের চোখে পড়ল সাহেবের গলায় নল ঝুলছে। ডাক্তার, ডাক্তারি নল ঝুলছে। একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল চারিদিকে। ডাক্তার সাহেব ডাক্তার এনেছে নবুর জন্যে, তলে তলে এই চালাকি চলছে নীলাম্বর, অথচ কারোর সঙ্গে কোনো পরামর্শই নেই। এ যেন প্রতিবেশীর গালে আচমকা একটা থাপ্পড় বসিয়ে দেওয়া। আবার সাহেবের পায়ে ধরে কাঁদতেও বসেছে। হ্যাঁ, প্রায় পায়েই পড়েছিলেন নীলাম্বর। ও সাহেব, আমি কিচ্ছু জানি না, আমি কোনো দোষী নই, আমার ঘরে ছেলে মরছে। সাহেব সে ভারী গলায় আশ্বাস দিল, ভয় না আছে, রোগী ভালো হইয়া যাবে। তাও তার কানে কথা ঢুকল না। কানে ঢুকলো ভবতোষ মাস্টারের কথা। এ কি, এরকম করছেন কেন? কলকাতা থেকে ডাক্তার এসেছেন নবকুমারের চিকিৎসার জন্য। নীলাম্বর তাকিয়ে দেখলেন, নিতাইকেও দেখলেন। মুহূর্তে অনুভব করলেন কোথাও একটা কিছু ষড়যন্ত্র ঘটেছে, আর সঙ্গে সঙ্গে সে ষড়যন্ত্রের নায়িকা হিসেবে সত্যর চেহারাটাই চোখের ওপর ভেসে উঠল। কিন্তু কি করে কি হলো? তা সে যে করেই হোক, এখন টু শব্দ চলবে না। বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে ভবতোষ মাস্টারের সঙ্গে সঙ্গে নিজের ঘরে চোরের মতো ঢুকলেন নীলাম্বর। সত্য নিশ্চল
প্রস্তর প্রতিমার মতো দাঁড়িয়েছিল সেই রোগীর মাথার কাছে বাগানের দিকে জানলায়। কপাটটা এমনভাবে আড় করে রেখেছিল তাতে সে নিজের ঘরের মানুষদের দেখতে পায়, ঘরের মানুষরা তাকে দেখতে না পায়। ভবতোষ মাস্টারের সঙ্গে সঙ্গে যখন তার চাইতে প্রায় হাত খানেক লম্বা দশাসই গড়ন লাল টকটকে মানুষটা ঘরে ঢুকল, কেন কে জানে বুকটা কেঁপে উঠল সত্যবতীর। তারপর হঠাৎ দু চোখ ভরে জল উপছে এলো। দৃশ্যত হাত জোর করল না, মনে মনে নম্র প্রণামে বলল, বাবা, তোমার আসপদ্দাওলা অবাধ্য মেয়েটাকে মাফ করো। দূর থেকে আশীর্বাদ করো যেন তার হাতের নোয়া শীতের সিঁদুর বজায় থাকে। বুঝেছি তোমার বুকে দাগা দিয়েছি, কিন্তু আমি তো তোমারই মেয়ে। তেজ বলো, অহংকার বলো, তোমার স্বভাব থেকেই আমার মেয়েতে বর্তেছে। তারপর মার মুখখানা মনে করতে চেষ্টা করল, বলল, মা, তোমার নামে দিব্যি গেলে বাবার ওষুধ ফেরত দিয়েছি, তোমার নামে যেন কলঙ্ক না পড়ে। কালী, দুর্গা, চণ্ডী, শিব এসব জানে না সত্য, জীবনের সাক্ষাৎ দেবতাদের কাছেই বার বার আশীর্বাদ প্রার্থনা করে। সাহেব ডাক্তারের ওষুধ ধন্বন্তরী হোক। আবার তার চির কৌতূহলী চিত্ত এই ভয়ঙ্কর গম্ভীর মুহূর্তেও হঠাৎ অজান কখনো নেহাত ছেলে মানুষের মতো কৌতূহলী হয়ে ওঠে। বিস্মিত পুলকে দৃষ্টি বিস্ফারিত করে দেখে ডাক্তার কিভাবে রোগীর বুকে পিঠে নল বসাচ্ছে, আর সেই নলের দুটো মুখ নিজের কানে ঢুকিয়ে গম্ভীর মুখে বসে আছে। একটু পরে শুনতে পেল ভারী ভারী একটা গলা উচ্চারণ করছে, ভয় না আছে, ভালো হয়ে যাবে। স্ম্লেচ্ছকে দেবতা ভাবলে কি পাপ হয়? তারপর রঙ্গমঞ্চের সমারোহ মিটল। যারা ডাক্তারকে নিয়ে এসেছিল তারা তার সঙ্গেই সরে পড়ল, আর উদ্যত বজ্র হাতে নিয়ে দুটো মানুষ নিশ্চেতনের মতো নিষ্ক্রিয় হয়ে বসে রইলেন। বাড়ুজ্যে আর বাড়ুজ্যের গিন্নি মাটির পুতুলের মতো বসে আছেন দুজনে, বুঝতে পারছেন না এই অবস্থায় ঠিক কোন পথে চলা বুদ্ধিমানের কাজ হবে। না, বজ্রবোধ করি ওদের মাথাতেই পড়েছে। নবুর কথা ভুলে গেছেন ওরা। অপেক্ষাকৃত সচেতন ছিল সদু। সে চলে যাবার আগেই নিতাইকে হাতছানি দিয়ে ডেকে ডাক্তার কি কি নির্দেশ দিয়ে গেল তা ভালো করে বুঝিয়ে দিতে যেতে বলল, এবং সেই ফাঁকেই ঝপ করে বলে দিয়েছিল, টাকাটা কে দিল রে, মাস্টার? নিতাই মাথা চুলকে বলে, না, মানে ব্যাপারটা কি জানো তো সদুদি? বৌঠান হঠাৎ একদিন ঘাটের পথে ডেকে কেঁদে পড়ে শুধু থামিয়ে দেয়, ঈষৎ কঠিন সুরে বলে, বউ যার তার কাছে কেঁদে পড়বার মেয়ে নয়, ভনিতা না করে সত্যি কথাটা বল, ঝপ করে বল। নিতাই অতএব সত্যি কথাটাই বলে। ঘাটের পথে নিতাইয়ের হাতে গলার হার খুলে দিয়ে বলেছে সত্য, আমার যেমন স্বামী তোমরাও তেমনি বন্ধু, সেই কাজ বুঝে কাজ করবে। কলকাতায় গিয়ে এই হার বিক্রি করে সাহেব ডাক্তার নিয়ে এসো। ওপর হাতের তাগা জোড়াটাও খুলে দিতে চেয়েছিল, নিতাই নিবৃত্ত করেছে। রোগীর ঘরে কেউ নেই। সত্য আস্তে আস্তে এসে বিছানার কাছে দাঁড়িয়েছিল। সত্য ঢুকতে এসে ফিরে গেল। মনে মনে বলল, বাঁচে যদি তো তোর পুণ্যেই বাঁচবে বউ। বেহুলা মরা স্বামী নিয়ে স্বর্গ পর্যন্ত ধাওয়া হয়েছিল। সাবিত্রী যমরাজের পেছনে ছুটেছিল। যুগে যুগে তারা সকলের পুজো পাচ্ছে। একটু পরে আবার যেতে গিয়ে শুনতে পেল বউ শাশুড়ির কাছে এসে নরম গলায় বলছে, সাহেব ডাক্তারের ওষুধ তো তোমরা সর্বদা ছুঁতে পারবে না, রোগীর ঘরটাই বরং আমার দিকে, রান্নাঘরটাই তুমি। এলোকেশী নড়ে চড়ে শুকনো গলায় বলে ওঠেন, তা এখন তুমি যা বলবে তাই শিরোধার্য করতে হবে। মহারানী ভিক্টোরিয়ার নিচেই তুমি। তা
রান্নাঘরের ভার না নয় বাদিই নিল, তোমার ছেলেদের ভার কে নেবে? সত্য আরও নম্র গলায় বলে, ঠাকুরঝির কাছেই তো বেশি থাকে ওরা, থাকে বলে গলায় চাপতে হবে? জগতে সবই সম্ভব। সদুর দিকে টেনেও কথা বলেন এলোকেশী। সদু পরবর্তী কথা শোনবার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকে। আবার শুনতে পায় বউয়ের আরও নরম গলা। ঠাকুরঝি তো ওদের প্রাণতুল্য দেখেন, গলায় চাপা ভাববেন কেন মা? কিন্তু সত্যর এই নরম গলাটা কেন সদুর চোখে জল এনে দেয়? কেন যেন মনে হয় সত্যর গলায় এই নরম সুর একেবারে মানায় না। ওর সেই জোরালো গলাটাই ভালো, অনেক ভালো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।